একজন জেনারেল যে স্টাডি তার লাস্ট টপিক সেটা হচ্ছে রেফারেন্স অ্যান্ড বিবলিওগ্রাফি বাই এপিএ মেথড। এই হচ্ছে আমাদের সিলেবাসের বিষয়বস্তু। তো আমাদেরকে প্রথমেই আগে জানতে হবে যে এই যে রেফারেন্স, এই যে বিবলিওগ্রাফি, এই যে সাইটেশন, এই যে কথাগুলো আমরা শুনে থাকি, এই শব্দগুলো আসলে কি? এই শব্দগুলি আসলে হচ্ছে যে আমরা যে টোটাল রিসার্চ টপিকটা লিখলাম বা রিসার্চের যে রিপোর্টটা লিখলাম, সে রিপোর্টে আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু ধার করি বা অনেকের ডকুমেন্টেশনকে আমরা এক্সপ্লেন করি, অনেকের ডকুমেন্টেশনের সূত্র ধরে আমি আমার ডকুমেন্টেশনটাকে এগিয়ে নিয়ে যাই। ওভারঅল অন্য কারো মেথোডোলজিকে আমি কিয়দংশে ফলো করি, অন্য কারো স্টাডি এরিয়ার বিশেষ কিছু কিছু সূত্রকে বা বিশেষ কিছু ফাইন্ডিংসের আলোকে আমি আমার ফাইন্ডিংসটাকে খোঁজার চেষ্টা করি। আরও বড় করে বলতে গেলে অন্য কারো রিসার্চ, অন্য কারো রিপোর্টের বয়ানকে সমর্থন করে আমি আমার বয়ান বা রিপোর্টটাকে এগিয়ে নিয়ে যাই। এই যে সমস্ত বিষয়বস্তু কাজগুলো আমরা করি, সেক্ষেত্রে যার কাছ থেকে আমরা এই উৎসাহ, যার কাছ থেকে আমরা এই বক্তব্য বা যার কাছ থেকে আমরা এই মেথোডোলজি কিছু অংশ ভাবের ঘরে বা বাস্তব ক্ষেত্রে আমরা ধার নিলাম, সেই তাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে হয় বা তার নাম তার কাছ থেকে নিয়েছি, তার কি বলবো বিশেষ পদ্ধতিতে তার নামটাকে আমার লেখার শেষে লিপিবদ্ধ করতে হয়। এই যে লিপিবদ্ধ করার যে সিস্টেম, তাকেই বলা হয় রেফারেন্স বা বিবলিওগ্রাফি বা সাইটেশন। আমি কোনটাকে কি বলে আলাদা আলাদা করে আমি পরে আসছি। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে, যদি আমরা সাইটেশন বা বিবলিওগ্রাফি বা সাইটেশনটা পরে আসে, সাইটেশন ইজ সামথিং ডিফারেন্ট, রেফারেন্স বা বিবলিওগ্রাফি যদি আমরা না দিই তাতে কি হবে? তাতে যেটা হবে সেটা আমি একজন রিসার্চ চোর হিসাবে প্রতিপন্ন হব। অর্থাৎ আমি একজন চোর, যাকে আমাদের রিসার্চ মেথোডোলজি ভাষা হয় প্ল্যাগিওরিজম। আমি অসৎ, আমি অপরের কাছ থেকে জিনিস ধার নিলাম কিন্তু তাকে যথাযোগ্যভাবে সম্মান না করে আমি নিজের জিনিস বলে চালিয়ে দিলাম। ইটস নট ফেয়ার, এটা অন্তত করা যাবে না। অর্থাৎ আমার রেফারেন্স, আমার বিবলিওগ্রাফি আমার কাজের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, রিপোর্টের ক্ষেত্রে বা কোনো পাবলিকেশনের ক্ষেত্রে আমার সততাকে ইন্ডিকেট করে, আমার কাজের মৌলিকতাকে ইন্ডিকেট করে, আমার কাজের যথার্থতাকে ইন্ডিকেট করে। সেই জন্য এইবারে প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে কিভাবে লিখবো? তাহলে এখন মনে হয় যে সাইটেশন করতে বা রেফারেন্স লিখতে হবে, সিমরান একরকম লিখলো, ঝুম্পা একরকম লিখলো, রিম্পা একরকম লিখলো, নিখিল একরকম লিখলো। কিন্তু এই বিভিন্নজন বিভিন্ন রকম লিখলে আলটিমেটলি কে কোনটা মাথা, কোনটা মুন্ডু, কোনটা এডিশন আর কোনটা এডিশনের সাল আর কোনটা পাবলিকেশনের সাল, হ্যাঁ, কোনটা জার্নাল, কোনটা বই, কোনটা কি বলবো থিসিস, কোনটা পাবলিশড, কোনটা আনপাবলিশড, কোনটা প্রসিডিংস, এই সমস্ত জিনিস, এই যে শব্দগুলো বলছে প্রত্যেকটা আলাদা আলাদা গুরুত্ব আছে, তাহলে সবগুলো খিচুড়ি হয়ে যাবে। সেই জন্য রেফারেন্সিং করা বা বিবলিওগ্রাফি লেখার একটা বিশেষ পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলির বিভিন্ন রকমের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলিকেই আমরা বিভিন্ন নামে নামাঙ্কিত করে থাকি বা বিভিন্ন সংস্থার নামে নামাঙ্কিত করে থাকি। যেমন যেটি আমাদের সিলেবাসে আছে সেটা হলো এপিএ স্টাইল, ফুল ফর্ম আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন স্টাইল, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন স্টাইল, ক্লিয়ার? APA। নেক্সট আর আছে কে? হার্ভার্ড স্টাইল, HS, হার্ভার্ড স্টাইল। নেক্সট শিকাগো স্টাইল, CS। নেক্সট অক্সফোর্ড স্টাইল, OS। নেক্সট মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন স্টাইল, MLA। এটা ল্যাঙ্গুয়েজের লোকেরা বেশি ব্যবহার করে, আমরা ল্যাঙ্গুয়েজের লোকেরা বেশি ব্যবহার করে এই MLA স্টাইল, ঠিক আছে? এরপরে হচ্ছে ভ্যাঙ্কুয়ার স্টাইল, VS। বুঝতেই পারছো, তাহলে এইগুলো সাধারণত শর্ট ফর্ম পড়ে, এগুলোর নামগুলো একটু জেনে রাখা দরকার, ঠিক আছে? তো আমাদের বক্তব্য তার, কিন্তু আমাদের সিলেবাসে কোনটা আছে? একমাত্র সিলেবাসে কোনটা আছে? APA আছে, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। তো মনে রাখতে হবে APA কোথায় ব্যবহার হয়। APA মূলত ব্যবহার হয় সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সে, APA এর ব্যবহার সবচেয়ে বেশি। MLA ব্যবহার হয় সাধারণত ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংরাজি,
ফ্রেঞ্চ, যারা লিঙ্গুইস্টিক কোনো জিনিসের উপরে কাজ করে তারা সাধারণত এমএলএ ইউজ করেন। আচ্ছা, এছাড়া আর একটা স্টাইল আছে যেটা আমাদের চলে, সেটা হচ্ছে শিকাগো স্টাইল। আমি আমার থিসিসে আমি শিকাগো স্টাইল ইউজ করেছি। যদিও শিকাগো স্টাইলটা হচ্ছে পিওর সায়েন্সের স্টাইল, আমার কাজটা একটু ফিজিক্যাল ঘেঁষা ছিল বলে আমার মনে হয়েছে আমি শিকাগো স্টাইল ইউজ করেছি। তবে তুমি যে স্টাইলটা ইউজ করবে, তোমাকে থিসিস বা রিসার্চের বা পাবলিকেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই স্টাইলকে ফলো করে যেতে হবে। তুমি একাধিক স্টাইল, একটা মনে হলো আমি শিকাগো করলাম, একটা মনে হলো ভার্নাকুলার করলাম, একটা মনে হলো হার্ভার্ড করলাম, একটা মনে হলো অক্সফোর্ড করলাম, একটা মনে করলো এমএলএ করলাম, তাহলে কী হবে? খিচুড়ি হয়ে যাবে, এ ওর ঘাড়ে চেপে যাবে। কারণ বিভিন্ন এক একটা স্টাইলের বিশেষ বিশেষ পদ্ধতি আছে। কারণ কোনোটার ক্ষেত্রে অথরের সারনেম আগে আসে, কোনোটার ক্ষেত্রে অথরের নাম আগে আসে, কোনোটার ক্ষেত্রে পাবলিকেশন সাল আগে আসে, কোনো ক্ষেত্রে এডিশন সাল আগে আসে। so many differences are there in their own styles, but we have to adopt one of them and follow to and to, মানে একদম লাইন বাই লাইন সেই মতকে আমাদের ফলো করতে হবে। যাই হোক, আমরা এখানে প্রথমেই আগে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিতে চাই যে রেফারেন্স এবং বিবলিওগ্রাফি এই দুটো শব্দ কি এক নয় কিন্তু। যাই হোক, আমি আগে মূল ব্যাপারটা বলি। আমি একটু লিঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? বাবা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, চলো দেখো। তাহলে প্রথমেই আমি রেফারেন্স বিবলিওগ্রাফি কাকে বলে আমি বলে দিলাম, ইন্ট্রোডাকশন আমার হয়ে গেছে, তোমরা পড়ে নেবে। আর আমি ডকুমেন্ট পড়ায় দিয়ে দিয়েছি না গো? পড়ার জন্য দিয়েছিলাম তো, আগেই দিয়ে দিয়েছি তো। পেয়েছো সবাই বাংলা ইংরাজি বোধ? হ্যালো, জোগাড় করেছো? আমি কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি পড়ে আসার জন্য, নাহলে এটা বুঝতে পারবে না কেউ। ওই জন্য এটা আগে ভাগে দিয়ে দিয়েছি, বাংলাও দিয়েছি ইংরাজিও দিয়েছি। পেয়েছো তোমরা? আমি বলেছিলাম দুটো ভাষা পাইলাম। বলো বলো কে বলছো বলো। হিন্দোলি ডাউনলোড করেছো? হ্যাঁ স্যার পড়েছি। পড়েছো? না, হ্যাঁ। আচ্ছা, না পড়লে কিন্তু আজকেরটা বুঝতে পারবো না, আমি আগেই বলে দিলাম। ওই জন্য আমি আগে ভাগে দিয়েছিলাম, পড়তে বলেছিলাম আগের দিন, যে যেগুলো দেবো অবশ্যই পড়বে প্রত্যেকে, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। বোঝা মুশকিল আছে। যাই হোক, পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো, রেফারেন্স কাকে বলে? রেফারেন্সেস দ্য লিস্ট only the literature that you actually used or cited in your study, in text and out text। আমরা যে লিটারেচারগুলো সরাসরি ব্যবহার করেছি, অর্থাৎ যে লিটারেচারটা সরাসরি অর্থাৎ যেগুলো আমার অ্যাকচুয়ালি ইউজড হয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা বললাম না, অ্যাকচুয়ালি ইউজড, আর একটা ভাবের ঘর, ভাব তার মতাদর্শটা নিয়েছি, তার চিন্তাটা নিয়েছি, তার চিন্তা ভাবনার গতি প্রকৃতিটাকে নিয়েছি। এরকমও তো নিতে পারি, সবগুলো যে সরাসরি তার লাইন তুলতে হবে বা তার ডকুমেন্টেশন নিতে হবে তাও তো নয়, তার ডেটা নিতে হবে বা তার মেথোডলজি তাও তো নয়। কিছু কিছু তার ভাবের ঘর থেকেও আমরা তথ্য সংগ্রহ করি। তাহলে যেগুলো আমরা সরাসরি ইন টেক্সট বা আউট টেক্সট সরাসরি ব্যবহার করেছি সেগুলোকে বলা হয় রেফারেন্স। আর bibliography lists everything you used or cited in your study with additional citations from any key resources relevant to understand the research problem. Only out text. বুঝে গেল? টেক্সটের বাইরে এটা দেওয়া হয়। অর্থাৎ তুমি বিবলিওগ্রাফি বলতে তার মধ্যে তুমি সব কিছু আসবে, এভরিথিং। তুমি যেটা ইউজ করেছো সেটাও আসবে, যার ভাবের ঘর থেকে তুমি তার ভাবনার চিন্তা ভাবনা জোগাড় করেছো সেটাকেও দিতে হবে, নাহলে সেটা হবে ভাবের ঘরে চুরি, আরও ডেঞ্জারাস। যেরকম কেউ একটা পুরুলিয়ার ড্যামের ওপরে কাজ করেছে, আমার মনে হলো আমি কংসাবতী ড্যামের ওপরে কাজ করব, কিন্তু তার ড্যামের তার টোটাল চিন্তা ভাবনাটা নিলাম, কিন্তু তাকে সাইট করলাম না, যেটা অথচ তিনি যেভাবে পুরুলিয়ার ড্যামের ওপরে কাজ করেছে আমি ঠিক তেমনই কংসাবতী ড্যামের ওপর আমার কাজ করলাম, তার ভাবনাটাকে নিলাম কিন্তু তাকে সাইট করলাম না। এটা কিন্তু ঠিক নয়। সুতরাং
মনে রাখতে হবে যে সব বিবলিওগ্রাফির মধ্যে কিন্তু রেফারেন্স ঢুকে বসে আছে, কিন্তু রেফারেন্সের মধ্যে কিন্তু বিবলিওগ্রাফি ঢোকে নেই। বিবলিওগ্রাফি অনেক বড়, বিবলিওগ্রাফির মধ্যে রেফারেন্সে যেগুলো আছে সেগুলো তো ঢুকবেই, তার বাইরে আরও কিছু ঢুকবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে প্রথমেই একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিবলিওগ্রাফি অ্যান্ড রেফারেন্স? ক্লিয়ার? আর কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, সাইটেশন। সাইটেশন মানে ইনটেক্সটে যেটা দেওয়া, ইনটেক্সটে যেটা দেওয়া হয়। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, তাহলে উইল বি ক্লিয়ার্ড। জাস্ট 1 মিনিট। দেখো, দেখতে পাচ্ছ আমি যেখানটাকে কালার করলাম এই মাত্র, কি লেখা আছে? ড্যালি 1971, 71 to 76। ড্যালি মানে হচ্ছে যিনি লেখক তিনি, তার টাইটেলটা দিতে হয়। 1971 সালে তার লেখাটা পাবলিশ হয়েছিল, এবং সেই ওই বইটার 71 থেকে 76 পাতার মধ্যে যেটা আছে সেটাকে কি বলা হয়? 71 থেকে 76 পাতার মধ্যে আমার ডকুমেন্টেশনটা আছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ইনটেক্সট, দিস ইজ কল সাইটেশন। এইবারে এই ড্যালিকে দেখো, এবার পুরো লেখাটা আউটটেক্সট বলেছি, ইনটেক্সট অ্যান্ড আউটটেক্সট, দিস ইজ মাই রেফারেন্স। ওকে? তাহলে ওই ড্যালিটা, এখানে তো জাস্ট ড্যালি সম্বন্ধে সামান্য বলা আছে, এবার ড্যালির টোটাল ব্যাখ্যা এইখানে আছে। এই যে 5 নম্বরে খেয়াল করো, দেখতে পাচ্ছ সবাই 5 নম্বরে ড্যালি এইচি, তার পুরো নাম, 1971 সালে পাবলিশ হয়েছিল। তার বইটার নাম হচ্ছে আ মেক্সিকান ম্যালথুসিয়ান ভিউ অফ পভার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট। কারা পাবলিশ করেছে? পপুলেশন স্টাডিজ এটাকে পাবলিশ করেছে বইটা। ক্লিয়ার? আর পেজ নাম্বার আগেই দিয়ে দিয়েছি, যে এর স্টাইলে হচ্ছে তোমার চিকাগো স্টাইলে পেজ নাম্বার বডি টেক্সটে আসে। আবার কারো 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 রেফারেন্সে যাই ইয়ে তোমার পেজ নাম্বার, বিভিন্ন জনের বিভিন্ন স্টাইল। দেখতে পাচ্ছ এই একটা আছে, এই দেখো সিমন্স। ক্লিয়ার? সিমন্স। এই দেখো ওডাম। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইনটেক্সট সাইটেশন বলা, ইনটেক্সট। ওডাম বাদ দাও। এই যে জনস্টন, দেখতে পাচ্ছ? এই যে জনস্টন, এই ম্যাথার। তারপরে এই যে বিশ্বাস, বিশ্বাস। এই যে ডাকাম অ্যান্ড মাশফিল্ড। সো এইরকম পুরো তুমি যদি আমার টোটাল থিসিসটা পড়ে দেখো, টোটাল থিসিসটা যদি তুমি পড়ে দেখো, তাহলে এইগুলো হচ্ছে সাইটেশন, এবং এইখানে যতগুলো আছে সবগুলোকে লিস্ট আপ করা হয়েছে আমার রেফারেন্সে। ক্লিয়ার? এই হচ্ছে রেফারেন্স। এখানে এই চ্যাপ্টারে কতগুলো রেফারেন্স আছে? 21টা। আমি যে ফার্স্ট চ্যাপ্টারটা লিখেছি তাতে আমার রেফারেন্স আছে 21টা। সরস্বতী এলো, ওকে পরে দেবো লাস্টে। 21টা। এইবারে দেখো আমি যাচ্ছি বিবলিওগ্রাফিতে। দেখতে পাচ্ছ বিবলিওগ্রাফিতে কতগুলো আছে? টোটাল কতগুলো আছে? 104 খানা। এই 104 খানার মধ্যে আমার এখানে নট নেসেসারি সবগুলোই সরাসরি আমার ইনটেক্সট সাইটেশন আছে। ওই যে ইনটেক্সট সাইটেশন দেখলাম, সো ইনটেক্সট সাইটেশন যেগুলো থাকবে, ইনটেক্সট বা আউটটেক্সট সবগুলো কিন্তু বিবলিওগ্রাফিতে থাকবে, কিন্তু এই সরি রেফারেন্সে থাকবে। কিন্তু বিবলিওগ্রাফি ওটা ছাড়াও আমি এখানে একটা বইয়ের নাম বলছি, যে বইটা যেটা এই যে কল্যাণ রুদ্র, বাংলার নদী কথা ইন বেঙ্গলি, কল্যাণ রুদ্রর লেখা। এই বইটা কিন্তু আমি পড়েছি, এখান থেকে কিছু চিন্তা ভাবনা নিয়েছি। এই বইটা কিন্তু সরাসরি আমার থিসিসে কোথাও ইনটেক্সট সাইটেশন নেই, কিন্তু তা সত্ত্বেও এটা এসেছে। যেটা বলছিলাম তোমাদের, তাহলে বিবলিওগ্রাফির মধ্যে ইনটেক্সট সাইটেশনও থাকবে, আউটটেক্সট সাইটেশনও থাকবে, সে হচ্ছে বিবলিওগ্রাফি। কিন্তু রেফারেন্সের ক্ষেত্রে সব সময় সাইটেশন মাস্ট,
সাইটেশন ছাড়া রেফারেন্স হয় না। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি দাঁড়ালো? দেখো তোমাদেরকে যে ডেফিনেশন দিয়েছি আমি, রেফারেন্স কাকে বলে? যে সকল পত্রপত্রিকা বা পুস্তক বা বই থেকে কোনো উদ্ধৃতি, তথ্য, প্রবন্ধে, গবেষণাপত্রে সরাসরি ব্যবহৃত হয়েছে, সেই সকল পত্রপত্রিকা বা বইসমূহের বর্ণমালাক্রমিক সূচিকে বলা হয় রেফারেন্স। আর বিবলিওগ্রাফির ক্ষেত্রে কি বলছি? বিবলিওগ্রাফি হলো প্রতিবেদন তৈরিতে যে সকল পত্রপত্রিকা পুস্তক পাঠ করে লেখক বা গবেষক উপকৃত হয়েছেন সে সকল পুস্তক সমূহের একটা টোটাল সূচি। অর্থাৎ রেফারেন্সগুলো তো বিবলিওগ্রাফির মধ্যে থাকবেই, এছাড়াও যেগুলো পড়ে উপকৃত হয়েছে কিন্তু সরাসরি তাদের কোনো লাইন আমি থিসিসে ব্যবহার করিনি, সেটাও কিন্তু বিবলিওগ্রাফির মধ্যে ঢুকবে। সেই জন্য রেফারেন্সের ক্ষেত্রে সাইটেশন আবশ্যিক, তাই তো? রেফারেন্সের ক্ষেত্রে সাইটেশন আবশ্যিক, কিন্তু বিবলিওগ্রাফির ক্ষেত্রে সাইটেশন আবশ্যিক নয়। সবগুলো যে সাইটেশন করতে হবে তাও কোনো মানে নেই। নেক্সট, কোনো লজিক সিস্টেম যখন আমার অ্যাপ্লাই করব, লজিক সিস্টেমে কিন্তু আমার ভরসা হচ্ছে রেফারেন্স দিয়ে কিন্তু আমি লজিক সিস্টেমে ফাইট করতে পারবো। কিন্তু যেহেতু বিবলিওগ্রাফির সরাসরি ইনটেক্স সাইটেশন থাকে না, ওই জন্য বিবলিওগ্রাফি দিয়ে কিন্তু কোনো লজিককে আমরা এস্টাবলিশ করতে পারবো না, শুধু ধারণাকে এস্টাবলিশ করতে পারি। কোনো কি বলবো, পরিষ্কার কথা বলতে গেলে কোনো ডিডাকটিভ থিওরি, ডিডাকশনের ক্ষেত্রে আমরা সাধারণত তোমার ব্যবহার করি, বিবলিওগ্রাফি ব্যবহার করি, কিন্তু কোনো ইন্ডাকশনের ক্ষেত্রে বিবলিওগ্রাফি ব্যবহার করা যাবে না। কিন্তু ইন্ডাকশন, ডিডাকশন বোথ ক্ষেত্রেই কিন্তু রেফারেন্স ব্যবহার করা যাবে। আচ্ছা, রেফারেন্স সাধারণত ছোট হয়, রেফারেন্সের কলেবর ছোট হয়, আর বিবলিওগ্রাফির কলেবর অনেক বড় হয়। আচ্ছা, রেফারেন্সের মধ্যে সেইগুলোই থাকবে যেগুলো পাবলিশড হয়েছে। আনপাবলিশ কোনো জিনিস সরাসরি আমরা দিতে পারবো না, কারণ যদি আনপাবলিশ নয় তাকে তো প্রুভ করতে পারবো না, যেটা প্রুভ হবে না সেটা রেফারেন্সে আসবে না। কিন্তু বিবলিওগ্রাফির ক্ষেত্রে সবটুকুই ওর মধ্যে ঢুকে যাবে। ক্লিয়ার? রেফারেন্স আর বিবলিওগ্রাফির পার্থক্য বোঝা গেছে? এরপরে আসছে আমরা কেন করি। এক নম্বরে হচ্ছে যাদের কাছ থেকে আমি তথ্য বা চিন্তা বা পদ্ধতি বা গবেষণা প্রক্রিয়া ধার করলাম, শব্দটাই ব্যবহার করছি, ধার করলাম বা যাদের দ্বারা উপকৃত হলাম তাদেরকে স্বীকৃতি প্রদান, এক নম্বর। দু নম্বরে আমরা লিটারেচার রিভিউ করে আলটিমেটলি কি করি, আরো বেশি নলেজের যে অ্যাম্বিয়েন্স, নলেজের যে এনভায়রনমেন্ট, নলেজের যে পরিধি, সেটাকে আরো বাড়াই আমরা, তাই তো? অর্থাৎ জ্ঞানের পরিধিকে বিস্তার লাভ করতে সাহায্য করে। আর 3 নম্বরে হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি কারো লজিস্টিক কোনো নলেজকে, যুক্তি নির্ভর কোনো নলেজকে যদি আমরা সরাসরি রেফারেন্সের মধ্যে দিই, তার মাধ্যমে একজনের নলেজকে আরেকজন নলেজের দ্বারা অ্যাপ্রুভ করা হয়। এতে যেটা হয় আলটিমেটলি সেই নলেজ বেসটার যে কি বলবো স্বকীয়তা, সেই স্বকীয়তাটা আরো বেশি গুরুত্ব লাভ করে। নেক্সট হচ্ছে বিবলিওগ্রাফির মাধ্যমে যেটা হয়, পরবর্তীকালে যদি যখন আমার থিসিসটা কেউ পড়ে সে নতুন থিসিস করতে চাইবে, তাহলে আমার থিসিসটা ছাড়াও সে আর কোন জায়গা থেকে সে তার কাজের জন্য, তার গবেষণার জন্য সে তথ্য সংগ্রহ করতে পারবে বা সে তার জ্ঞানের পরিধিকে বাড়াতে পারে, সেই সুযোগ তার কাছে তুলে ধরা হয়। কারণ যেহেতু অনেক বইয়ের লিস্ট বা অনেক জার্নালের লিস্ট বিবলিওগ্রাফির মধ্যে থাকে, আমারটা দ্বারা তো সে উপকৃত হলোই, কিন্তু আমি যাদের দ্বারা উপকৃত তাদের দ্বারাও সরাসরি সে উপকৃত হতে পারে। অর্থাৎ লিটারেচার সম্বন্ধে একজন গবেষকের যে চিন্তা ভাবনা বা গবেষকের যে দখল, সেই দখলটা অনেক বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে?
শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে প্রশ্ন হচ্ছে, স্টাইল পরে আসছে। এবারে আমরা একটা জিনিস একটু বলা হয়নি, সেটা মনে হয় আমি এখানে বলতে ভুলে গেছি ইংলিশটাতে। কি কি উল্লেখ করা হয় ওই তো বলে দিয়েছি, বলে দেওয়া হয়েছে, ভালো করে দেখো। একটা রেফারেন্স বা একটা বিবলিওগ্রাফি লেখার সময় কোন কোন জিনিস বা কোন কোন তথ্য ব্যবহার করা হয়, কোন কোন তথ্যগুলো দেওয়া হয় অ্যাকচুয়ালি। প্রথম 1 নম্বরে লেখকের নাম, ওই দেখো অথর্স নেম, দেখতে পাচ্ছ? অথর্স, প্রথমে হচ্ছে অথর্স ডিটেল, যে অরিজিনাল লেখক, যিনি এর গবেষক পূর্ববর্তী, যার কাজ, যার রিপোর্ট থেকে আমি আমার রেফারেন্সিং করছি বা যাকে আমি সাইট করছি, তার নাম প্রথম। 2 নম্বরে তার আর্টিকেলের নাম, আর্টিকেলটা কোনো না কোনো টাইটেলে নিশ্চয়ই বেরিয়েছিল সেইটা। 3 নম্বর হচ্ছে সেই আর্টিকেলটা যদি কোনো বইয়ে বেরোয়, সরাসরি যদি তার থিসিস হয় আলাদা ব্যাপার, তার টাইটেলে সে বেরোবে। কিন্তু হতে পারে যে সে কোনো বইয়ের মধ্যে বেরোচ্ছে, বইটার নাম হলো দ্য ভাগীরথী হুগলি বেসিন, মূল বইটার নাম, কোনো একটা বড় ভলিউমের বই, তার নাম হলো ভাগীরথী হুগলি বেসিন। তার মধ্যে ধরো একজন একটা লেখা দিয়েছে, বইটার নাম হচ্ছে দ্য অ্যানথ্রোপোজিওলজি অফ ইছামতি বেসিন। টোটাল হচ্ছে ভাগীরথী হুগলি বেসিন, তার মধ্যে ইছামতি তার একটা উপনদী। সেবার সে ভাগীরথী হুগলি বেসিনের মধ্যে ইছামতি নিয়ে সে কাজ করেছে। তাহলে তার লেখকটার নাম, তার রিসার্চ টাইটেল হচ্ছে দ্য অ্যানথ্রোপোজিওগ্রাফি অফ ইছামতি বেসিন। মূল বইটার নাম, মূল পুস্তকটার নাম হলো দ্য ভাগীরথী হুগলি বেসিন। এইভাবে নেক্সট, প্রকাশকের নাম, কারা প্রকাশ করেছে, ধরো প্রকাশ করেছে ম্যাকমিলান পাবলিকেশন, তাহলে ম্যাকমিলান পাবলিকেশন। তারপর যে প্রকাশনার বছর, কত সালে পাবলিশ হয়েছে, 1980 সালে পাবলিশ হতে পারে, 2002 সালে পাবলিশ হতে পারে, 2019 সালে পাবলিশ হতে পারে। এই যেমন আমার হাতে একটা এই মুহূর্তে বই আছে, বইটার নাম হচ্ছে জীবভূগোল ও পরিবেশ, লেখক হচ্ছে বিশ্বজিৎ বেড়া, সুমনা ভট্টাচার্য ও নৈরিতা সেনগুপ্ত। ঠিক আছে, বইটা পাবলিশ হয়েছে কত সালে? বইটা পাবলিশ হয়েছে 2016 সালে। পাবলিশার্সকে নবোদয় পাবলিকেশন। ভলিউম নাম্বার বা ইস্যু, এডিশন কত? ফার্স্ট এডিশন, প্রথম প্রকাশ, ফার্স্ট এডিশন। ঠিক আছে, কোথা থেকে পাবলিশ হয়েছে, তারপর হচ্ছে কোথা থেকে পাবলিশ হয়েছে, পাবলিশ হয়েছে কলকাতা, পাবলিশিং সেন্টার হচ্ছে কলকাতা। এরপরে হচ্ছে পৃষ্ঠা সংখ্যা, এইবার যে পাতা যদি রেফারেন্স হয় তার পেজ নাম্বার বলতে হবে, আর বিবলিওগ্রাফি হলে পেজ নাম্বার বলার দরকার নেই। রেফারেন্স যদি হয়, ধরো আমি এখান থেকে কাজ করছি কিসের ওপরে, জীব বৈচিত্র্যের ওপরে, তো জীব বৈচিত্র্যের গুরুত্ব আমি এই বইটা থেকে নিয়েছি, পেজ নাম্বার হচ্ছে 214 থেকে 221। হলো? বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। কথা বল রে বাবা, কথা বল। এইবার দেখো, এই একটা বই আছে আমার কাছে, বইটার নাম হচ্ছে মূল বইটার নাম হচ্ছে, তোমাদের বলছিলাম না বইয়ের মধ্যে দুটো টাইটেল তোমরা গন্ডগোল, একটা হচ্ছে লেখকের নাম, আর্টিকেলের নাম, পত্রপত্রিকা বা পুস্তকের নাম। এই যে বলছো না, আর্টিকেল টাইটেল অ্যান্ড রিসার্চ অ্যান্ড বুক টাইটেল, দুটো পার্থক্য বোঝায়। প্রথমে হচ্ছে প্রথম বইটার নাম, প্রথম লেখকের নাম হচ্ছে এমডি নজরুল ইসলাম, ইসলাম নজরুল এমডি, এইভাবে লিখতে হয়। যাই হোক, পরে তাহলে প্রথমে অথরের নাম হলো এমডি নজরুল ইসলাম। এরপরে বলেছি আর্টিকেলের নাম হচ্ছে দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট অফ ম্যানগ্রোভ ফরেস্ট অ্যাট কি মোরেলগঞ্জ ব্লক ইন সুন্দরবন। এইটা হলো তার আর্টিকেল টাইটেল। এইবারে হচ্ছে বইয়ের নাম হলো রিসার্চ মেথডস ইন জিওগ্রাফি। তাহলে তার আর্টিকেলটা রিসার্চ মেথডস ইন জিওগ্রাফি বইয়ের মধ্যে পাবলিশ হয়েছে, দুটো সামথিং আলাদা। বোঝাতে পারলাম? আর্টিকেল টাইটেল এবং বুক টাইটেলের পার্থক্য বোঝাতে পারলাম? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? আর্টিকেল টাইটেল আর বুক টাইটেল পার্থক্য বোঝাতে পারলাম? বুক টাইটেল হচ্ছে অরিজিনাল বইটার নাম, আর্টিকেল টাইটেল মানে তিনি যেটা লিখেছেন, যে এমনি নজরুল ইসলাম, দেখতে পাচ্ছ সবাই?
দাঁড়াও দেখাই। দেখো এই যে বুক টাইটেল হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ সবাই? আর আর্টিকেল টাইটেল হচ্ছে এইটা, তিনি যেটা লিখেছেন তার লেখা কিন্তু এইটা, অরিজিনাল লেখা কিন্তু এইটা, বইটা এই নামে লিপিবদ্ধ হয়েছে। সেই জন্য আমি আগেই বললাম যেটা, যে তাহলে একটা হচ্ছে আর্টিকেল টাইটেল, একটা হচ্ছে বুক টাইটেল, দুটো কিন্তু আলাদা। ক্লিয়ার? এইবারে আসছি আমরা যে বিভিন্ন টাইপগুলো আছে। আচ্ছা, আমি এখানে মূলত কয়েকটা স্টাইল বলেছি, সবগুলো তো আগে বলে দিলাম। দেখো, there are many different ways in citing resources from a research. For example, APA, MLA, দেখতে পাচ্ছ? শিকাগো, Yes, sir. দেখতে পাচ্ছ? ওকে, চলো আমি বাকিগুলোর নাম তোমাদেরকে যে ডকুমেন্টস দিয়ে দিয়েছি ওখানে দেখবে সব লেখা আছে। ক্লিয়ার? ওখান থেকে দেখে নেবে বা পড়ে নেবে। এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি সরাসরি এইবার এপিএ স্টাইলটা একটু বুঝিয়ে দেবো। তো আমাদের কোন কোনগুলো লাগে সবচেয়ে বেশি? আমাদের লাগে রিসার্চের ক্ষেত্রে, আমাদের লাগে রিসার্চের ক্ষেত্রে, পাবলিকেশনের ক্ষেত্রে, জার্নাল আর বুকের ক্ষেত্রে। এই তিনটি আপাতত তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? এখানে দেখো আমি সব দিয়ে দিয়েছি, তোমরা একটা দেখালেই, একটা বোঝালেই বুঝতে পারবে। এটা কি শেখা? রেফারেন্সটা বেসিক রেফারেন্স লিস্ট, ইনটেক্সট সাইটেশন, ইনটেক্সট বলে দিয়েছি। ইনটেক্সট সাইটেশন মানে হচ্ছে এই যে ইনটেক্সট, যেটা এই যে দিস ইজ কল ইনটেক্সট সাইটেশন। এপি এর ক্ষেত্রে এটা কিরকম হবে? এপি এর ক্ষেত্রে এটা কিরকম হবে? কি বলছে? এপি এর ক্ষেত্রে কি হবে? এটা কি ইনটেক্সট না এপি রেফারেন্সের বেসিকটা? একটা অথর যদি হয়, সিঙ্গেল অথর, একা লিখেছে, ওই যে মিচেল, মিচেল 2017। ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? একটাই অথর যদি হয় তার লেখা হবে এই রকম। আমি যেমন লিখেছিলাম, দেখো ওটার সঙ্গে একটু পার্থক্য নেই সাধারণত। এই যে এইখান থেকে এইটুকু ব্র্যাকেট দিয়ে সরাসরি আমরা লিখবো এই যে মিচেল 2017। দেখো আমার লেখাটার সঙ্গে পার্থক্য দেখো। আমার দেখো বডি টেক্সটে কি দেওয়া ছিল? পেজ নাম্বার দিয়েছিল, কলম দিয়ে দেওয়া ছিল তো। এখানে কিন্তু কোনো পেজ নাম্বার বডি টেক্সটে হবে না। বডি টেক্সটে শুধু যিনি লিখেছেন তার টাইটেল এবং তার দুজন অর্থাৎ যদি হয়, ধরো রিম্পা ঝুম্পা দু বোনে মিলে লিখেছে একটা বই, সেই বইটাকে আমরা সাইট করছি, কি হবে? দুজনের টাইটেল দেখো, মিচেল এবং স্মিথ দুজনে মিলে লিখেছে, মিচেল অ্যান্ড স্মিথ 2017। তিন বা তার বেশি, এই যে মিচেল, স্মিথ অ্যান্ড থমসন। ওকে, এবার সাধারণত আমরা তিনজনের বেশি হয়ে গেলে কি করি? হ্যালো, যদি তিনজনের বেশি হয়ে যায় সবার নাম লিখতে থাকবো নাকি কমা দিতে? মিচেল, স্মিথ, থমসন, রিম্পা, ঝুম্পা, সৌম্য যদি আমরা সব টাইটেল হবে দাস, হ্যাঁ, প্রত্যেকের টাইটেলটা লেখা হয় শুধু, তো সেরকমকে আমি লিখতে থাকবো নাকি অনন্তকাল ধরে? না। যদি সাধারণত দুটোর বেশি হলেই এটা আমরা করি, কি ভাই, দুটোর বেশি হলেই কি করি? মিচেল কমা দিয়ে এট অল, এই যে দেখতে পাচ্ছ, মিচেল কমা দিয়ে এট অল, মনে থাকবে? মিচেল এট অল মানে কি দাঁড়ালো? মিচেল এবং তার সহযোগীরা কমা দিয়ে, মিচেল কমা এট অল কমা দিয়ে 2017। এবার তুই 100 জন থাকতে পারে, কারণ সবার নাম আমি কোথায় দেব? আমি বিবলিওগ্রাফিতে তো তাদের টোটাল ডিটেলস দেবই। বোঝা গেল? মিচেল এবং তার সহযোগীরা।
যদি নো অথার, কোনো অথার না থাকে, যদি কোনো ইনটেক্স সাইটেশন হয়, নো অথার অবশ্য খুব কম থাকে, আমরা অথরকে আনি। তখন সরাসরি বইয়ের নামটা কি হবে, ছোট করে ইটালিক্সে বসবে। দেখতে পাচ্ছ ইটালিক করা আছে, বাঁকানো হয়েছে, ইটালিক করে কমা দিয়ে সালটা বসবে। ক্লিয়ার? এগুলো এত ডিটেলস আমরা যাব না, ছাড়ো। এখানে যা বলা আছে খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে। আমি তোমাকে টোটালটা একবার বলে দিই কিভাবে হয়, ছাড়ো, আমি এগুলো তোমরা দেখে নেবে, আমি এত ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? আমি একটা বইয়ের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বুঝেছো? এত জটিলে গেলে খুব বিপদ আছে। দেখো, যদি কোনো আর্টিকেল হয়, আর্টিকেল যদি হয়, কোন একটা আর্টিকেল কোনো বইয়ের মধ্যে বেরিয়েছে, তো আমি এই বইটা দিয়ে দিই, এখান থেকে এক্সাম্পল দিই, তাহলে আমার তাহলে প্রথমে হচ্ছে কি বলেছি, টাইটেল ইসলাম, কমা ইসলাম এন ডট, দেখতে পাচ্ছ সবাই, ইসলাম এন ডট, কমা হয়েছে, ডট কমা ব্র্যাকেট, কি হবে এবারে, হবে সাল, এবারে আসবে সাল। আগে যেটা দেখালাম, কত সালে বইটা তার লেখাটা পাবলিশ হয়েছে, সালটা আমি খুঁজে বার করছি। সাল হচ্ছে তোমার 2010, 2010, ওকে। তারপরে এবারে কি আসছে, বইটার ইয়েটা তোমার, এরপরে তোমার আসবে কমা, কমা দিয়ে এবার বইয়ের নাম। আচ্ছা, এগুলো কেউ কিন্তু ইয়ে হবে না, বোল্ড হবে না, কেউ নর্মাল লেখা হবে সব। 2010, এইবারে বইটার নাম হচ্ছে আমার দ্য জিওগ্রাফিক্যাল অ্যাসেসমেন্ট অফ ম্যানগ্রোভ ফরেস্ট, অ্যাসেসমেন্ট অফ ম্যানগ্রোভ ফরেস্ট, ওকে, in সুন্দরবন, ওকে, ইন সুন্দরবন, কমা। এইবারে হচ্ছে অরিজিনাল বইটার নাম, বইটার নাম কি, রিসার্চ মেথডস ইন জিওগ্রাফি, রিসার্চ মেথডস ইন জিওগ্রাফি। এবার দুটো এক হয়ে গেল না, দুজনে এক হয়ে গেল তো। সুতরাং যে জার্নালে বইটা বেরিয়েছে তার জন্য হচ্ছে ইটালিক, ক্লিয়ার? যে জার্নালে বেরিয়েছে সেটা হবে ইটালিক।
ওকে, এবারে দিতে হবে ভলিউম নাম্বার। কত নম্বর ভলিউম এটা যদি থাকে, এডিশন, এই যে ফার্স্ট এডিশন, তাই তো? ফার্স্ট এডিশন। ওকে, দেখো আমি সব ঠিকঠাক লিখছি বলে দেখো খেয়াল করো, সব ঠিকঠাক লিখছি বলে কোথাও লাল কালি দিচ্ছে, দেখেছো? দিচ্ছে লাল কালি? না স্যার। ভুল হলেই লাল কালি সবুজ কালি দেখাবে ও। তাহলে আমি সব ঠিকঠাক লিখছি এখনো পর্যন্ত নিয়ম মেনে। ও কিন্তু চেনে এপিএ, আমরা যে এইতে যে কাজ করি কম্পিউটারে, ও কিন্তু এপিএ চেনে, এপিএ স্টাইলও চেনে, এইভাবেই লিখতে হয়। ভুল লিখে দেখো, ও সবুজ কালি দেখাবে যে ভুল হয়েছে। হলো ফার্স্ট এডিশন। এরপরে পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 91 থেকে 107, 91 থেকে 107 কমা। এইবার পাবলিকেশন, পাবলিশার্স, কারা পাবলিশ করেছে? কবির পাবলিকেশন, কমা দিয়ে ঢাকা। ওকে, হয়েছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই হলো স্টাইল। আর যদি বই হতো, বই সরাসরি, এটা বই হলে নাথিং, এটা থাকতো না। এটাই তো বইয়ের নাম। বইটাকে যদি করতে হতো, ধরো এটা একটা বই, ইনি লিখেছেন, এটা ওনার লেখা বইও আছে এই নামে, তাহলে এটা আর ইটালিক হবে না। নর্মাল ফার্স্ট এডিশন, 91 থেকে 107, অনেকে পি দিয়ে দেয়, পি 91 থেকে 107, তাও হবে, ভুল নয়। ঠিক আছে।